বিয়ের ভরা আসর থেকে আপনি আমাকে তুলে এনে কেন আমেরিকা নিয়ে এসেছেন জাঙ্কুক ভাইয়া? আজকে আমার ইউনোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। চিৎকার করে কথাগুলো বলে উঠলাম, কিন্তু আমার সামনে বসে থাকা ব্যক্তি কোনরূপ প্রতিক্রিয়াই হলো না। সে আপন মনে ওয়াইনের বোতল হাতে নিয়ে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে রয়েছে। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে প্রতিনিয়তই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। জাঙ্কুক ভাইয়ার বড় বড় চোখ জোড়ার দিকে তাকালে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। জাঙ্কুক ভাইয়া ওয়াইনের বোতলে চুমুক দিয়ে আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে পড়েন। ওনার গরম নিঃশ্বাস আমার কাঁধের উপর উপচে পড়ছে। উনি আমার গালে স্লাইড করতে করতে বললেন, জিওন জাঙ্কুক কাউকে কিছুর জন্য কৈফিয়ত পছন্দ করে না। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কতবার বললে তুমি বুঝবে তে পাখি? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি আমাকে কেন তুলে এনেছেন? আমি ইওনোকে ভালোবাসি, বুঝেছেন আপনি? কথাটি বলতে না বলতেই জাঙ্কুক ভাইয়া পিছন দিয়ে আমার চুলের মুঠি ধরে আমাকে নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত চেপে বললেন, আমি চাইলেই এই কথাটির জন্য তোমাকে শেষ করে দিতে পারি। তুমি জানো না আমি যেমন ভালোবাসতে পারি ঠিক তেমনি কষ্ট দিতেও পারি। তার প্রমাণ নিশ্চয়ই পেয়েছো বিয়ের আসরে তে পাখি। ইউনোকেও কিন্তু আমি কম ভালোবাসতাম না, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জিওন জাঙ্কুক বিশ্বাসঘাতকতাদের কখনোই ছেড়ে দেয় না। শেষের কথাটা জাঙ্কুক ভাইয়া কিছুটা চিৎকার করেই বললেন। ওনার চিৎকারে আমি কিছুটা কেঁপে উঠলাম। স্যার, শ্যাল আই কাম? একজন বিদেশি সার্ভেন্ট বাইরে থেকে কথাটি বলল। জাঙ্কুক ভাইয়া আমার থেকে দূরে সরে হালকা সুরে বলল, ইয়েস শিওর কাম। স্যার, আই হ্যাভ সাম ইনফরমেশন ফর ইউ। Your conference will start a little later. You have been called from the hospital. জাঙ্কুক ভাইয়া বলে উঠলেন, ওকে, ইউ মে গো নাও, আই এম কামিং। মেয়েটি মাথা নাড়িয়ে চলে যায়। জাঙ্কুক ভাইয়া চেয়ারে রাখা ডাক্তারের সাদা অ্যাপ্রনটি হাতে নিয়ে আমার কাছে এসে মুচকি হাসি দিয়ে বলল, আমি এখন হাসপাতালে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসব। ওকে ডিয়ার, টেক কেয়ার ইয়োরসেলফ। জাঙ্কুক ভাইয়া কিছুটা তাড়া নিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুক ভাইয়া ওরফে জিওন জাঙ্কুক একজন হার্ট সার্জন। 28 বছর বয়সে তিনি দেশে বিদেশে নিজের খ্যাতি ছড়িয়ে দিয়েছে। মেয়েদের ক্রাশ এবং আইডল সে। আমার ডাক্তারি পড়ার পেছনে আমিও তাকে আইডল মনে করতাম, কিন্তু ওনার আজকের ভয়ঙ্কর চেহারা দেখার পর ওনার প্রতি আমার ঘৃণা জমে গেছে। আজকে আমার আর ইওনো ভাইয়ের বিয়ে ছিল। ইওনো ভাইয়ের সম্পর্কে আমার মামাতো ভাই হয়। আমার বাবা মা আমি খুব ছোট থাকতেই দুর্ঘটনায় মারা যায়। তখন আমার মামা আমাকে তার বাসায় নিয়ে আসেন। ইওনো ভাইয়া একজন ডাক্তার। আমি যেই হাসপাতালে স্টুডেন্ট, সেই হাসপাতালেরই একজন প্রফেসর সে। ছোটবেলা থেকেই ইওনো ভাইয়া আমার প্রতি একটা টান ছিল, যা বড় হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারতাম। যদিও ইওনো ভাইয়ের পিছনে সারাদিন মেয়েরা ঘুরঘুর করত, তবুও ইওনো ভাইয়া শুধু আমার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। আমি তো একদিন ভাইয়াকে ঠাট্টার ছলে জিজ্ঞাসাই করে বসলাম, ইওনো ভাইয়া, আমার মধ্যে কি এমন দেখেন আপনি? আমার তে পাখির চঞ্চলতার ভাবটাকে দেখি। আমার তে পাখি কি তা বোঝে? একটুও না। ইস, আমার তে পাখি যদি একটু বুঝতো। তার প্রতিটি মুচকি মুচকি হাসি আমার ভিতরে প্রতিবার ভালো লাগার সুর বইয়ে দিয়ে যায়। তার গালে হালকা টোল পড়া হাসি আমার হৃদয়ের গভীরে গিয়ে লাগে। ইওনো ভাইয়ের কথা শুনে সেদিন খুব লজ্জা পেয়ে এক দৌড়ে ছুটে গিয়েছিলাম। ইওনো ভাইয়া সেদিন মন ভোলানো হাসি দিয়েছিলেন, যা দেখে আমিও ছুটতে ছুটতে হেসে দিয়েছিলাম। জাঙ্কুক ভাইয়াকে আমি চিনি ইওনো ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হিসেবে। জাঙ্কুক ভাইয়া নাকি ছোটবেলা থেকে আমেরিকায় পড়াশোনা করে। জাঙ্কুক ভাইয়ের মা বাবাও নাকি ছোটবেলায় কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। জাঙ্কুক ভাইকে আমি বিভিন্ন বিদেশি কনফারেন্সে দেখতাম। খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেন সকলের সাথে হাসি মুখে। ফ্যাশনেবল ভাবে নিজেকে উপস্থাপন করতেন সব সময়। সাংবাদিকরা কঠিন প্রশ্ন ছুড়লেও জাঙ্কুক ভাইয়া খুব দক্ষতার সাথে নিজের চশমাটা চোখ থেকে সরিয়ে মুচকি হাসি দিয়ে উত্তর দিতেন। ওনার এই মুচকি হাসিটুকু মেয়েদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট ছিল। আমি সব সময় জাঙ্কুক ভাইয়ার বিভিন্ন কনফারেন্স দেখে ওনার কাছে অনেক কিছু শেখার চেষ্টা করতাম। ইওনো ভাইয়ের সাথে প্রায় কথা বলতেন জাঙ্কুক ভাইয়া, যদিও আমার সাথে জাঙ্কুক ভাইয়ার কোনোদিনও ফোনে কথা হয়নি। কিন্তু যখনই ইওনো ভাইয়াকে আমার সামনে জাঙ্কুক ভাইয়া ফোন করতেন, তখনই এক প্রকার পাশ কাটিয়ে ইওনো ভাইয়া ছাদে চলে যেত। যেন খুব গোপন আলাপ চলছে দুজনের মধ্যে। দিন এভাবেই চলতে শুরু করলো। ইওনো ভাইয়া আমার প্রতি প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছিল, তা আমিও খুব টের পেয়েছিলাম। একদিন তো ইওনো ভাইয়া সকলের সামনে আমাকে প্রপোজ করেই বসলো।
আমিও সেদিন কেন যেন ভাইকে ফিরিয়ে দিতে পারিনি। হয়তো ইয়োনো ভাইয়ের প্রতি ততদিনে আমার মনেও আলাদা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। মামা মামি ইয়োনো ভাইয়ের পছন্দকে গুরুত্ব দিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করে। আমাদের বিয়ের দিন আমি আর ইয়োনো ভাইয়া সত্যি খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের এই বিয়ের খুশি বেশিক্ষণ স্থির হয়নি। বিয়ের দিন হঠাৎ জাংকুক নামক এক অজানা ঝড় আমাদের জীবনে চলে আসে। আমি বিয়ের পেপারে সাইন করতে যাব, তখনই বাইরে গুলির শব্দ ভেসে আসে। ইয়োনো ভাইয়া বিয়ের আসর ছেড়েই বাইরে বেরিয়ে যায়। ইয়োনো ভাইয়ের পিছন পিছন আমরা সকলেই চলে আসি। বাইরে এসে দেখি স্বয়ং জিয়ন জাংকুক দাঁড়িয়ে আছে। হাতে তার রিভলভার ছিল। জাংকুক ভাইয়ার চারপাশ জুড়ে ছিল তার বডিগার্ড। এই প্রথমবার জাংকুক ভাইকে সচক্ষে দেখে আমার বুকটা ধক করে উঠল। অন্যরকম একটা ফিলিংস কাজ করলো। জাংকুক ভাইকে দেখে ইয়োনো ভাইয়া বেশ অবাক হয়ে যান। জাংকুক ভাইকে এখানে সে কিছুতেই আশা করেনি। ইয়োনো ভাইয়ের মুখে একরাশ চিন্তা এসে ভর করে। জাংকুক ভাইয়া নিজের সিল্কের কটনের সাদা শার্টটি ফোল্ড করতে করতে এগিয়ে এসে বলে, তাই ইয়োনো, বিয়ে করছিস, আমাকে দাওয়াত দিলি না? ইটস সো ব্যাড ইয়ার। যতই হোক আমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? ইয়োনো ভাইয়া চুপ হয়ে রইল। জাংকুক ভাইয়া ঘাড় কাত করে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। জাংকুক ভাইয়ার এরূপ হাসির মানে আমি কিছুই বুঝতে পারলাম না। জাংকুক ভাইয়া আমার দিকে এগোতে নিলেই ইয়োনো ভাইয়া তাকে বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছিস তুই? জাংকুক ভাইয়া বাঁকা এসে বলে, কেন? আমার পাখির কাছে। দেখ, আমার সেই ছোট্ট পাখিটা আজ কত বড় হয়ে গেছে। বধূ সাজে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ইয়োনো ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, একদমই না জাংকুক। দেখ, তুই এসেছিস কিন্তু কিছু করতে পারবি না। এখন থাকলে থাক, না হলে চলে যা। আমি আর তে একে অপরকে ভালোবাসি। তুই আমাদের বিয়েতে বাধা দিতে পারবি না। কথাটি বলে ইয়োনো ভাইয়া আমার হাত শক্ত করে ধরে বলে, চলো তে পাখি, আমাদের দেরি হচ্ছে, ভিতরে চলো। জাংকুক ভাইয়া নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইয়োনো ভাইয়া আমার হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলে পিছন থেকে জাংকুক ভাইয়া ইয়োনো ভাইয়ের হাত বরাবর শুট করে। আমরা সবাই কেঁপে উঠি। ইয়োনো ভাইয়া আহ করে চিৎকার করে। ইয়োনো ভাইয়ের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। জাংকুক ভাইয়া এগিয়ে এসে একগাল হাসি দিয়ে বলে, জিয়ন জাংকুকের সাথে গেম খেলার চেষ্টা করিস না ইয়োনো। লাভ গেমে জিয়ন জাংকুকের সাথে টক্কর নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এইবার তুই দেখবি। জাংকুক ভাইয়ের সাথে সাথে আরেকটা গুলি করে বসে ইয়োনো ভাইয়ের হাতে। আমি চিৎকার করে বললাম, ইয়োনো ভাইয়া! জাংকুক ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে এগোতে লাগলো। মামা মামি ইয়োনো ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ইয়োনো ভাইয়া জাংকুক ভাইয়াকে চাইলেও আটকাতে পারলেন না। সে অবস্থায় ইয়োনো ভাইয়া নেই। বিয়ে বাড়ির সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখনই জাংকুক ভাইয়া আমার নাকে রুমাল চেপে ধরে। আমার কি হলো কে জানে, আমি জাংকুক ভাইয়ের কোলে ঢলে পড়লাম। আমাকে ঢলে পড়তে দেখে জাংকুক ভাইয়া বিজয়ের হাসি হেসে বললেন, তুই আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছিলি ইয়োনো, তাই তোর হাতেই গুলি করে দিলাম আমি। তুই আমার ছোট্ট পাখির দিকে নজর দিলি কি করে? তুই বুঝতে পারছিস ইয়োনো তুই ঠিক কি করেছিস? জাংকুক তের মুখের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে বলে, তে পাখি শুধু জিয়ন জাংকুকের প্রতিটা রেসপন্সে মিশে আছে। তে পাখির দিকে হাত বাড়ানো মানে জিয়ন জাংকুকের জানের দিকে হাত দেওয়া। আমি কিভাবে তোকে ছেড়ে দেই বল? কথাটি বলেই সঙ্গে সঙ্গে জাংকুক আবারও ইয়োনোর পায়ে শুট করে দেয়। ইয়োনো উঠতে চাইলেও ধপ করে বসে পড়ে। ইয়োনো রাগে থরথর করে কাঁপছে। তার দু হাত দিয়ে ব্লিডিং হচ্ছে। জাংকুক থেকে পাজা কোলে তুলে নিয়ে ইয়োনোর দিকে তাকিয়ে বলে, তোকে ইচ্ছে করছে এক্ষুনি শেষ করে ফেলি, কিন্তু তবু আমি তা করতে পারছি না। ওই যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, অন্তত আমি তোকে বেস্ট ফ্রেন্ড মনে করতাম, কিন্তু তার বদলে তুই কি করলি? এইভাবে বিশ্বাসঘাতকতা করলি। কথা বলতে গিয়ে জাংকুকের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে নিল। সে দ্রুত মুছে বডিগার্ডদের কিছু একটা ইশারা করে গাড়িতে করে ডেকে নিয়ে চলে যায়। জ্ঞান ফিরে আসার পর আমি নিজেকে অজানা জায়গায় আবিষ্কার করি। ভালো করে লক্ষ্য করে খেয়াল করি এটা আমেরিকা। বুঝতে পারছি না যে জাংকুক ভাইয়াকে আমি কখনো আগে সামনাসামনি দেখিনি, কিংবা সামনাসামনি উনিও আমাকে দেখেনি। তাহলে উনি কিসের ভালোবাসার কথা বললো? জাংকুক ভাইয়া এখন হাসপাতালের কনফারেন্সে। আমাকে যে করেই হোক এই সুযোগে ইয়োনো ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। ইয়োনো ভাইয়ের কথা মনে পড়তেই আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। ইয়োনো ভাইয়া এখন কিরকম অবস্থায় আছে কে জানে, কিন্তু কি করে যোগাযোগ করব?
উনি তো আমাকে একটা বড় রুমে বন্দি করে রেখেছে। জানালা দিয়ে যত দূর চোখ যায় চারপাশে শুধু গার্ডস। কিন্তু এইটুকু ধারণা করা যাচ্ছে এই বাড়িটা বিশাল প্রাসাদের মতো। জিওন জাংকুকের প্রাসাদ। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল। এখনো জাংকুক নামক সাইকো লোকটার দেখা নেই। দম বন্ধ হয়ে আসছে আমার এই বিশাল ঘরটাতে একা থেকে। যদিও সার্ভেন্টরা খাবার দিয়ে গেছে, তবু আমি কিছুই খাইনি। ওই লোকটা নিশ্চয়ই আমাকে আর ইয়োনো ভাইয়ের কাছে যেতে দেবে না, কিংবা আমাকে সবসময় এই বন্ধ ঘরের মধ্যে আটকে রেখে দেবে। এই সাইকোর পাগলামি সহ্য করার থেকে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার ভাবনার মাঝে কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এই স্পর্শটা আমার শরীরকে নাড়িয়ে দেয়। আমি পিছনে না ঘুরেই বুঝতে পেরেছি এই স্পর্শ জিওন জাংকুকের। স্পর্শটা বড্ড চেনা মনে হচ্ছে, কিন্তু কেন? জাংকুক ভাইয়া আমার পিছন থেকে টাইট করে জড়িয়ে ধরে বলে, আহ, এখন বড্ড শান্তি লাগছে তে পাখি। এই যে তুমি আমার কাছে আসো, এর থেকে বড় শান্তি বোধহয় আর কিছু নেই। সারাদিন ওটি কনফারেন্স এগুলো মিলিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে এসে তোমাকে একটু জড়িয়ে ধরলে যেন এইরকম হাজারো ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। ওনার এসব কথা যেন আমার কিছুতেই সহ্য হচ্ছে না। ওনার জন্য আমার ইয়োনো ভাইয়া এতটা খারাপ অবস্থা, আমাদের বিয়েটা পর্যন্ত হতে দেয়নি। আমি রাগ নিয়ে ওনাকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলি। আমার আচমকা ধাক্কায় উনি কিছুটা পিছিয়ে যান। উনি কিছুটা অবাক হয়ে বললেন, তে পাখি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার থেকে দূরে থাকুন বলছি, আমার কাছে আসবেন না আপনি। আপনার মতো জঘন্য লোক আমি দু চোখে দেখিনি। ইয়োনো ভাইয়া না আপনার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তাকে গুলি করতে আপনার একটু বিবেকে বাঁধলো না? আজকে আমাদের বিয়ে ছিল, কতটা স্বপ্ন ছিল, অনুভূতি ছিল, এর পিছনে আপনি আদৌ বোঝেন জাংকুক ভাইয়া? আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ জাংকুক ভাইয়া। কথাটি বলেই কাঁদতে কাঁদতে আমি ফ্লোরে বসে পড়লাম। জাংকুক ভাইয়া পা তুলে ছোপায় বসে ছোট ছোট চোখ করে বলল, একজন বিবাহিত মেয়ে বিনা ডিভোর্সে আরেকজনকে বিয়ে করতে পারে? আমি যতটুকু আইন চিনি কিংবা ইসলামের শরীয়ত অনুযায়ী একজন বিবাহিত মেয়ে কখনো বিনা ডিভোর্সে আরেকটি বিয়ে করতে পারে না। ওনার এমন কথায় আমার মনের উপর দিয়ে বড়সড় একটি ঝড় বয়ে গেল। আমি বললাম, মানে? জাংকুক ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইয়োনো আমার সাথে, তোমার সাথে, আমাদের দুজনের সাথে বড় একটি গেম খেলেছে তে পাখি, বিশ্বাসঘাতকতার গেম। তোমার বিদেশিওয়ালা আঙ্কেল আন্টির কথা মনে আছে পাখি? আমি মাথা নাড়িয়ে না বলি, যার মানে আমি জানি না। জাংকুক ভাইয়া মুচকি হাসি দিয়ে বললেন, কিভাবে মনে থাকবে? তখন তো তুমি ছোট্ট ছিলে। আমার বাবা মা এবং আমি আমেরিকায় থাকতাম। ব্যবসার সুবাদে আমার আব্বু আম্মু প্রায় বাংলাদেশে আমাকে নিয়ে আমাদের বাড়ি যেত। আমার বাবা এবং তোমার বাবা বেস্ট ফ্রেন্ড ছিলেন। তোমাকে যেদিন আমি তোমার বাড়িতে প্রথম দেখেছিলাম, সেদিন শুধু থ হয়েই দেখেছিলাম। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সম্ভবত 3 বছর বয়স হবে, হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে এগিয়ে আসছিল, নিজের ছোট্ট ঝুঁটি নাড়াতে নাড়াতে। পরনে ছিল বারবি ড্রেস, দুধে আলতা গায়ের রঙে ড্রেসটা বেশ মানিয়েছিল। তোমাকে একদম পরীর মতো লাগছিল। ফেরি টেলস এর গল্প শুনতাম, সেখান থেকেই আমি মনে করতাম তুমিও একটি আস্ত জীবন্ত পরী। তখন আমার বয়স কতই বা হবে, 8 কি 9 বছর। আমার মা তোমাকে বেশ পছন্দ করতেন, তাই সবাইকে মানিয়ে ছোটবেলাতেই ছোট্ট আয়োজন করে আমাদের বিয়ে দিয়ে দিলেন। মা ভেবেছিলেন বড় হয়ে আমাদের বড় করে বিয়ে দেবেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। আমার বাবা মা এবং তোমার বাবা মা একসাথে একদিন ঘুরতে বেরিয়েছিল, সেখানে গাড়ি অ্যাক্সিডেন্টে 4 জনই মারা যায়। তখন আমি একেবারেই ভেঙে পড়ি। ঠিক করলাম আমেরিকায় চলে যাব পড়াশোনা করতে, কিন্তু তখন তোমাকে আমার সাথে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কেননা আমি নিজেও তখন অনেক ছোট ছিলাম। তোমার মামাতো ভাই ইয়োনোর সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তাই ইয়োনোর কাছে এবং তোমার মামা মামির কাছে তোমার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যখন আমি নিজের স্বপ্ন পূরণ করব, তখনই তোমাকে আমার বউ করে নিয়ে আসব। তুমি নিতান্তই ছোট ছিলে বলে এত কিছু মনে নেই। বছরের পর বছর পার হতে লাগলো, আমি নিজের কেরিয়ার গড়তে লাগলাম, কিন্তু ইয়োনোর কাছে ঠিকই তোমার খবর নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু যখনই ইয়োনোর কাছে তোমার সাথে কথা বলতে চাইতাম, তখনই ইয়োনো এইটা সেইটা বাহানা করে বিষয়টি ঘুরিয়ে দিত। তবু আমি বিশ্বাস করতাম ইয়োনোকে। কিন্তু ইয়োনো কি করলো? আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমাকে বিয়ে করতে নিল। তাই আমি ইয়োনোর প্ল্যান জানতে পেরে বিডিতে বিয়ের দিনই পৌঁছে যাই।
এসব প্ল্যান ইউনো করলেও শুধুমাত্র নাকি তোমাকে ভালোবাসে বলে? এটা কি আদৌ ঠিক ছিল? তে জাঙ্কুক ভাইয়া থামলেন। আমার মাথা ক্রমশ ঘুরছে। এ কি শুনলাম আমি? শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য এরকম বিশ্বাসঘাতকতা করলো? যতই হোক, আমি তো জাঙ্কুক ভাইয়ের স্ত্রী। এই বিয়ে হলে যে অনেক বড় পাপ হতো। আমি দ্বিগুণ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, এরকম একটি লোককে আমি ভালোবাসি যে কিনা এতটা খারাপ? ছি! তুমি কি আদৌ ইউনোকে ভালোবাসো? একদম মন থেকে বলো। জাঙ্কুক ভাইয়ার নির্লিপ্ত প্রশ্ন। আমি চোখ মুছে ভাবতে থাকি। সত্যিই তো, ইউনো ভাইয়ের প্রতি আমার আলাদা টান ছিল বটে, কিন্তু ভালোবাসা কি আদৌ ছিল? ইউনো ভাইয়াকে নিয়ে যতবার ভাবতে চাইতাম, কেন যেন জাঙ্কুক ভাইয়ার মুখশ্রী বারবার ভেসে উঠত। ওনার উৎফুল্ল হালকা হাসি, হলদে ফর্সা গরনের লোকটার মাঝে কিছু একটা তো ছিল, কিন্তু কি ছিল? নিজেকে সবসময় প্রশ্ন করতাম। ইউনো ভাইয়ের জায়গায় জাঙ্কুক ভাইয়া নামক মানুষটাকে ঘিরে আমার সব ভাবনা থাকতো। হয়তো একেই বলে পবিত্র বিয়ের আলাদা টান। জাঙ্কুক ভাইয়া এগিয়ে এসে আমাকে পাজা কোলে তুলে নেয়। এতে আমি কিছুটা ইতস্তত হয়ে পড়ি। উনি আমাকে বেডে বসিয়ে দিয়ে আমার গালে হাত দিয়ে বলে ওঠে, তে পাখি, আমি জানি তুমি আমাকে খুব খারাপ মনে করো, কিন্তু আমি কি করব বলো? আমি যখন ইউনোর সব প্ল্যানের কথা জানতে পারি, তখন আমার মাথা ঠিক ছিল না রাগে। আমি সব ছেড়ে বিডিতে ছুটে যাই তোমার জন্য। আমি কি করে নিজের স্ত্রীর বিয়ের কথা মেনে নিতাম বলো? আমি কিছুটা চুপ হয়ে গেলাম। আমাদের মধ্যে অনেকক্ষণ যাবৎ নীরবতা পালন হলো। হুট করেই জাঙ্কুক ভাইয়া আমার কোমর চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। আমি কিছুটা অস্থিরতা নিয়ে বললাম, কি হয়েছে জাঙ্কুক ভাইয়া? আপনি কাঁদছেন কেন? জাঙ্কুক ভাইয়া কান্নামাখা গলায় বললেন, সবকিছুই তো শুনলে তুমি, তে পাখি। তুমি এখনো কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? কিন্তু আমি তোমাকে কি করে যেতে দেব বলো? এখন আমার এই বিশাল পৃথিবীতে তুমি ছাড়া তো আর কেউ নেই। তুমিই আমার সব। আমি আবারও চুপ হয়ে রইলাম। জাঙ্কুক ভাইয়া আবারও আমার পেটে মুখ গুজে কান্না সুরে বলল, জীবন জাঙ্কুকের পেছনে হাজারো মেয়ের সমাগম ছিল, কিন্তু এত এত মেয়েদের ভিড়ে আমার শুধু তোমার মোহনীয় মুখশ্রী ভেসে উঠত। এক মায়া ছিল সেই মুখশ্রীতে, যে মায়া আমাকে তোমার নেশায় আসক্ত করে তুলেছে। বারবার ছুটে যেতে ইচ্ছে করতো তোমার কাছে। আমি যে বড্ড অসহায় তে পাখি, অন্তত তোমার ভালোবাসার কাছে। শুধু আমায় একটু ভালোবাসা দাও। সারা পৃথিবীকে ছেড়ে দিতে রাজি আমি। কিচ্ছু চাই না আমার, শুধু আমার পরীর ভালোবাসা চাই। দেবে আমায় ভালোবাসা? একটা ছেলে কতটা ভালোবাসার কাতর হলে এতটা অসহায় হতে পারে? এই পাগল লোকটাকে ছেড়ে কোথায় যাব আমি? আমি ওনার কপালে চুমু খেয়ে ওনার হাত দুটো শক্ত করে ধরে বললাম, কোথাও যাব না আমি। এরকম ভালোবাসা কয়জনে পায়? আপনাকে ছেড়ে, আপনার ভালোবাসাকে ছেড়ে যাওয়ার আদৌ আমার সাধ্যে আছে কি? শুধু কিছুটা সময় লাগবে আমার নিজেকে গোছাতে। দেবেন সে সময়? আমার কথা শুনে জাঙ্কুক ভাইয়ের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। 1 বছর পরে ভারী পেট নিয়ে ইয়ন্তানকে কোলে নিয়ে আদর করে যাচ্ছি। ইয়ন্তান আমার কুকুরছানার নাম। ইয়ন্তানকে দেখেই বোঝা যাচ্ছে বড্ড খিদে পেয়েছে বেচারা। আমি সার্ভেন্টকে বলে ইয়ন্তানের জন্য দুধ আনিয়ে দিলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত রাখলাম। অন্যরকম এক সুখের অনুভূতি হচ্ছে। হ্যাঁ, আমি মা হতে চলেছি। জাঙ্কুক আর আমার ভালোবাসার ছোট্ট অংশ আমার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে। জাঙ্কুককে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসতে সক্ষম হয়েছি। জাঙ্কুকের নিরন্তর ভালোবাসা আমাকে জাঙ্কুককে ভালোবাসতে বাধ্য করে। আমার এখন 7 মাস চলছে। সারাদিন বাসায় থাকতে হয়। অন্যদিকে জাঙ্কুক সারাদিন হাসপাতালেই থাকে। তাই জাঙ্কুককে আমাকে ইয়ন্তানকে এনে দিয়েছে। ইয়ন্তান আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। সেদিনের পর জাঙ্কুক এবং আমি আবারও বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হই। ইয়োনো ভাইয়া আমেরিকায় এসে নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয়। ইয়োনো ভাইয়া এখন তার কলিগ জেনি আপুকে বিয়ে করে সুখে সংসার করছে। গায়ে জাঙ্কুকের পছন্দের গোলাপি রঙের শাড়ি পরে সেজেগুজে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে চমকে দেব বলে। মাঝে মাঝে এরকম চমকে দিতে ভালোই লাগে। রাত 10টা বাজতে চললো, কিন্তু জাঙ্কুকের এখনো আসার নাম নেই। ফোন বেজে উঠতেই আমি ফোন তুলে বলে উঠি, জাঙ্কুক তুমি কোথায়? জাঙ্কুক কিছুটা হতাশ গলায় বলল, তে পাখি, আমি কিছুটা ব্যস্ত আছি। তুমি খেয়ে ইয়ন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ো। টেক কেয়ার ইয়োরসেলফ। কথাটি বলেই জাঙ্কুক কট করে ফোনটি কেটে দিল। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না,
কান্না পাচ্ছে ভীষণ। আমি মন খারাপ করে ইয়ন্তানকে কোলে নিয়ে বললাম, দেখলি ইয়ন্তান, উনি এখন আমাকে ভালোই বাসে না, সারাদিন শুধু কাজ আর কাজ। তখনই খোপায় কেউ কাঠগোলাপ গুজে দিল। আমি আয়নায় তাকিয়ে দেখি জাঙ্কুক লাল পাঞ্জাবি পরে দাঁড়িয়েছে হাসি মুখে। বেশ সুন্দর লাগছে আমার বরটাকে। আমি অবাক হয়ে বলে উঠি, তুমি? কেন, তুমি শুধু চমকে দিতে পারো, আমি পারি না? জাঙ্কুকের কথা শুনে আমি হেসে উঠি। জাঙ্কুক বুকে হাত রেখে বলল, হাই ম্যাম, মার যাও প্লিজ তে পাখি, তোমার ওই হরিণী চোখ দিয়ে আমার দিকে তাকিও না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি আবারও হেসে উঠি। জাঙ্কুকও হাসলো। আমি জাঙ্কুককে পুরোপুরি দেখে বললাম, একটা প্রবলেম আছে। কি? আমি আমার চোখ থেকে সামান্য কাজল নিয়ে জাঙ্কুকের কানের লতিতে লাগিয়ে বললাম, এখন ঠিক আছে। আমার এত সুন্দর বরটা সারাদিন বাইরে ঘুরঘুর করে, কোনো বিদেশি শাকচুন্নি আবার নজর দিলে আমার সমস্যা আছে। তাহলে তো আমাকেও করতে হবে। কথাটি বলে জাঙ্কুকও পাশে থাকা কাজল নিয়ে আমার কানের লতিতে লাগিয়ে দিয়ে বলল, আমার এত সুন্দর বউটাকে আবার কেউ নজর দিলে আমার আবার বিরাট সমস্যা আছে। কি সমস্যা? ওই আর কি, আমি তার চোখ দুটো জাস্ট উপড়ে ফেলবো, এইটুকুই, ব্যাস, আর কিছু না, বেচারা অন্ধ হয়ে যাবে। আমি ওনার বুকে মৃদু ধাক্কা দিয়ে বলি, আপনি সত্যি একটা সাইকো। উনি আমাকে নিজের বুকে জড়িয়ে ফিসফিস করে বলল, আমি শুধু তোমার সাইকো গো তে পাখি, আমিও শুধু আমার সাইকোর তে পাখি। বারান্দার এক কোনায় দোলনায় জাঙ্কুকের কাঁধে মাথা রেখে চারপাশটা উপভোগ করছি। ইয়ন্তান আমার কোলে শুয়ে আছে নিশ্চিন্তে। জাঙ্কুক ভাইয়া গুনগুন করে আমার দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। আসলে আমি ইয়োনো ভাইয়াকে কখনো ভালোই বাসিনি। আমি বুঝতে পারিনি যে আমি আসলে শুরু থেকে জাঙ্কুক ভাইয়াকেই ভালোবাসতাম, কারণ আমি তার কোনো কনফারেন্স কখনোই মিস দিতাম না। সব সময় তার কনফারেন্স দেখার জন্য পাগল হয়ে যেতাম, আর সেই পাগলামোটাই আমার ভালোবাসা ছিল, যা এখন আমি উপলব্ধি করতে পারি। তাই তাকে আমার মেনে নিতে খুব একটি কষ্ট হয়নি। আর ভালোবাসার পবিত্র বন্ধন তো আছেই। আমরা দুজন খুব সুখী আছি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আর আমার অনাগত সন্তানের জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।